আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 42। ডক্টর অগনিসের সোনালি রঙের ড্রাগন অবয়ব মাউন্টেন গ্লাস হাউসের শীতল বাতাসে জ্বলজ্বল করতে থাকে। তার দীর্ঘ ডানা হালকা আওয়াজে কাচের ঘরের দেওয়াল ছুঁয়ে যায়। শক্তিশালী অথচ শীতল চোখে তিনি চারপাশ পরখ করে দ্রুত মানবীটিকে দেখার জন্য জেসপারের নির্দেশ অনুসরণ করেন। জেসপার হাত দিয়ে ইঙ্গিত করে বলল, ওর চিকিৎসা করতে হবে অগ্নিস, সময় খুব কম। ডক্টর অগ্নিস তখন ফিওনার দিকে তাকিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। তার গাঢ় সোনালি চোখে অবিশ্বাসের ঝিলিক। একজন সাধারণ মানবী, তিনি নিজের মনে বিড়বিড় করলেন। কিন্তু মুহূর্তের মধ্যে তার বিজ্ঞান মনা এই চিন্তা ঝেড়ে ফেলে ফিওনার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে শুরু করলো। তার চোখে জ্বলজ্বল করতে থাকা উজ্জ্বল আরব এক ঝলক আলো ছড়িয়ে দিচ্ছিল। ডক্টর অগ্নিস দ্রুততার সাথে বিশেষ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি খুলে নিলেন। তার সোনালি ড্রাগন চোখগুলো ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছিল, যেন কোনো অজানা শক্তির উৎস তিনি সক্রিয় করতে চাইছিলেন। অ্যাস্ট্রোবায়োটিক স্ক্যানার নামের একটি আধুনিক ডিভাইস তিনি প্রথমে ফিওনার হৃৎপিণ্ডের দিকে স্থাপন করলেন। এটি একটি ড্রাগনদের তৈরি অতি উন্নত হলোগ্রাফি মেশিন, যা কোষের গভীর স্তর থেকে ডিএনএ পর্যন্ত সমস্ত কিছু নিখুঁত চিত্র তুলে আনতে পারে। যন্ত্রটি ফিওনার দেহের উপর ভাসতে থাকা আলোক রশ্মি তৈরি করলো। কয়েক সেকেন্ডের মধ্যে একদম পরিষ্কার হলোগ্রাম তৈরি হলো। ফিওনার রক্তনালী, টিস্যু এবং কোষের ভিতরে ড্রাগন স্পার্মের সক্রিয় কণাগুলো আলোকিত হয়ে ফুটে উঠল। ডক্টর অগ্নিস চোখ ছোট করে স্ক্যানের ফলাফল বিশ্লেষণ করলেন। তিনি বিড়বিড় করলেন, এটা অবিশ্বাস্য! মানব কোষের সাথে ড্রাগন ডিএনএর সংমিশ্রণ। কোষ বিভাজন এত দ্রুত কিভাবে হচ্ছে? পরবর্তী পদক্ষেপে তিনি ডিএনএ অ্যানালাইজার যন্ত্রটি বের করলেন। যন্ত্রটি দেখতে ছোট একটি 3D স্ফটিকের মতো, যা গায়ের অসংখ্য ন্যানো লেজার প্রবাহিত হচ্ছে। এটি ফিওনার শরীর থেকে এক ফোঁটা রক্ত সংগ্রহ করলো এবং তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ শুরু করলো। যন্ত্রের ফলাফল তাকে হতবাক করে দিল। স্ক্রিনে ফুটে উঠল, ড্রাগন স্পার্মের বায়ো কেমিক্যালস দ্বারা কোষের পুনর্গঠন শুরু হয়েছে। মানব কোষের প্রাকৃতিক জেনেটিক কোড পরিবর্তিত হচ্ছে। ডক্টর অগ্নিস দ্রুত লেজার স্ক্যানটি ফিওনার ঘাড় এবং বুকের অংশে চালিয়ে দেখলেন। সেখানে এক অদ্ভুত তাপমাত্রা বৃদ্ধি এবং বায়োকেমিক্যাল রিঅ্যাক্টিভ শনাক্ত হলো। তিনি গম্ভীর হয়ে পড়লেন এবং মনে মনে হিসাব করলেন। ডক্টর অগ্নিস ধীরে ধীরে তার বিশাল পরীক্ষাগুলো শেষ করলেন। ফিওনার নিস্তেজ শরীর থেকে এক ফোঁটা রক্ত, হৃদস্পন্দনের কম্পন এবং কোষের গভীর থেকে চলা অদ্ভুত জৈব প্রক্রিয়া তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল। তিনি থমকে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য তার সোনালি চোখ জ্বলে উঠল বিস্ময়ে। অবশেষে তিনি মাথা তুলে জেসপার দিকে তাকালেন, কণ্ঠে এক ধরনের চরম বিস্ময় আর শঙ্কা। জেসপার চুপচাপ দাঁড়িয়েছিল ফিওনার শিয়রের পাশে। ডক্টর অগ্নিস এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অবশেষে ডক্টর অগ্নিস গভীর শ্বাস নিয়ে মুখ তুলে জেসপার দিকে তাকালেন। তার কণ্ঠে ভারী গাম্ভীর্য। প্রিন্স অরিজিন, এটা বোঝা যাচ্ছে যে তোমার লাভ ফাংশন অ্যাক্টিভ হয়েছে। জেসপার কিছুটা বিরক্তের স্বরে বলল, এটা আমি জানি অগ্নিস। ফিওনাকে নিয়ে কি হয়েছে সেটা বলো। এই মানবী শরীরে ড্রাগনের স্পার্ম শনাক্ত হয়েছে। ডক্টর চিৎকার করে বললেন, এটা কি তোমার কাজ? তুমি ওর সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়িয়েছ? জেসপার একটু নড়ে চড়ে দাঁড়ালো, কিন্তু তার চেহারা শান্ত, যেন এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল। ধীরে ধীরে মাথা নত করলে বলল, হ্যাঁ। ডক্টর অগ্নিস হতবাক হয়ে গেলেন। কয়েক মুহূর্ত তিনি চুপ করে তাকিয়ে রইলেন। তারপর কঠিন গলায় বললেন, কিন্তু কেন? কে এই মেয়ে? সে কি হয় তোমার? জেসপার এবার ফিওনার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার চোখে এক অদ্ভুত কোমলতা আর দৃঢ়তা ফুটে উঠল। খুব শান্ত অথচ গভীর কণ্ঠে বলে উঠল, ও আমার ভালোবাসা। ডক্টর অগ্নিস বিস্ময়ে এক পা পিছিয়ে গেলেন। তার মতো অভিজ্ঞ ড্রাগন বিজ্ঞানীও এমন কথা কোনোদিন শোনেননি। তিনি হতভম্ব কণ্ঠে বললেন, একজন ড্রাগন প্রিন্স, যে শুধু এলডর রাজ্যের নয়, গোটা ভেনাসের উত্তরাধিকারী, সে কিনা মানবের প্রেমে পড়েছে? এটা তুমি কি করলে জেসপার? কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। তারপর ডক্টর অগ্নিস এক দীর্ঘশ্বাস ফেলে তার চোখে ঝলসে উঠল উদ্বেগ। তুমি কি জানো, এই ব্যাপার যদি তোমার পিতার কাছে পৌঁছায় তাহলে কি হবে? ড্রাগন রাজ্যে এই প্রেমের মূল্য খুব ভয়ানক। তোমার এই সম্পর্ক গোটা ভেনাসকে ধ্বংস করে ফেলতে পারে। জেসপার এবার মুখ তুলে কঠিন কণ্ঠে বলল, তাই বলে কি ভালোবাসাকে অস্বীকার করবো? আমি জানি কি ভুল করেছি, কিন্তু ও আমার। আমি তাকে রক্ষা করবো, আমার জীবন দিয়ে হলেও। ডক্টর অগ্নিস হতাশার চোখে জেসপার দিকে তাকালেন। তিনি মনে মনে জানতেন এই ভালোবাসার পরিণতি খুব জটিল হতে চলেছে। ধীরে ধীরে বললেন,
তুমি ভালোবাসা বলতে যা বোঝাও তার মূল্য হয়তো তোমার পিতার রাজ্যের চেয়েও বেশি, কিন্তু মনে রেখো জেসপার, তোমার ভুলের শাস্তি তোমার নয়, হয়তো এই মেয়েটাকে পেতে হবে। ঘরের ভেতরে নীরবতা নেমে এলো। ফিওনার নিঃশ্বাসের মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ডক্টর অগ্নেস ফিওনার দিকে তাকিয়ে বললেন, এখন যা হোক না কেন তাকে বাঁচানোর জন্য যা করা প্রয়োজন সেটা করতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু তোমার উচিত ওর থেকে দূরে থাকা। তোমার শক্তি ওর মানব শরীরের জন্য ধ্বংসাত্মক হতে পারে। জেসপার কিছু বলল না, শুধু ফিওনার হাতটা আলতো করে ধরল, যেন নিজের ভালোবাসার প্রতিশ্রুতি আবারও তার নিঃশব্দে জানিয়ে দিল। তিনি যন্ত্রের ফলাফলের দিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করতে শুরু করলেন। তোমার স্পার্ম ড্রাগনের স্পার্ম মানব শরীরে সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রথমত, ড্রাগনদের কোষে যে প্লাজমেটিক এনার্জি থাকে সেটা মানব কোষের সাথে মিলিত হওয়ার পর এটি একটি বিরাট জৈবিক সংঘর্ষ তৈরি করেছে। এই সংঘর্ষের ফলে ফিওনার কোষ বিভাজন দ্রুত হয়ে যাচ্ছে, এমনকি কিছু কোষ মিউটেটও করছে। জেসপার একপাশে দাঁড়িয়ে ফিওনার দিকে উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। জেসপার ভুরু কুঁচকে বলল, তাহলে তার শরীরে কি ধরনের পরিবর্তন হচ্ছে? ডক্টর অগ্নিস গভীর গলায় বললেন, মেয়েটির শরীরে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ড্রাগনের এনজাইমস। তোমার স্পার্মে থাকা বিশেষ প্রোটিন সমূহ তার দেহ প্রতিরোধ ক্ষমতাকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করছে। তার হিউম্যান সিস্টেম তোমার ডিএনএ-কে বহিরাগত শত্রু হিসেবে চিনে ফেলেছে এবং প্রতিরোধ গড়ে তুলছে। এটা খুবই বিপজ্জনক, কারণ তার শরীর নিজেই তার কোষ ধ্বংস করতে পারে। ডক্টর এবার বললেন, এটা এক ধরনের জেনেটিক শক। জেসপার মুখ ক্রমশ কঠিন হয়ে উঠছে। সে ধীর গলায় বললেন, আর কি হয়েছে? ডক্টর অগ্নিস আরেকটি স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, সবচেয়ে গুরুতর বিষয় হলো তার মস্তিষ্কে নিউরাল সিগন্যালের পরিবর্তন। সাধারণত মানুষের স্নায়ু সংকেতের যে সীমাবদ্ধতা থাকে তা ভেঙে যাচ্ছে। তার স্নায়ুতে ড্রাগন ইনফ্লুয়েন্সড এনার্জি ফ্লো করছে। এটি তার অনুভূতি এবং চিন্তার জগতে এক নতুন স্তর তৈরি করতে পারে, কিন্তু এক্ষেত্রে তার দেহ এত মানিয়ে নিতে পারছে না এবং তীব্র ক্লান্তি, জ্বর, অজ্ঞান হয়ে যাওয়া এসব তারই ফল। জেসপার এগিয়ে গিয়ে ডক্টরের সামনে দাঁড়িয়ে বলল, তাহলে তার জীবন ঝুঁকির মধ্যে আছে? ডক্টর অগ্নিস গম্ভীর মুখে বলেন, এখন নয়, তবে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। যদি এই সংঘর্ষ চলতে থাকে একসময় তার শরীর অক্ষম হয়ে পড়বে। তোমার স্পার্মের প্রভাব এতটাই শক্তিশালী যে মানব দেহের জন্য তা সহ্য করা কঠিন। কিছুক্ষণ নীরবতা নেমে আসে। ফিওনা তখনও ঘুমিয়ে আছে। তার নিস্তেজ মুখের দিকে তাকিয়ে জেসপার চোখে অপরাধ বোধের ছায়া খেলে গেল। ডক্টর অগ্নিস এবার বায়ো স্ট্রিম ডিভাইস চালু করলেন, যা ফিওনার শারীরিক স্তর মাপতে পারে। স্ক্রিনে দেখা গেল তার প্রাণ শক্তি ক্রমশ কমে যাচ্ছে এবং একটি বিশেষ অংশে ফুসফুস ও হৃৎপিণ্ডের সংযোগস্থলে অদ্ভুত শক্তি প্রবাহ তৈরি হয়েছে। তিনি আশঙ্কাজনক গলায় বললেন, তোমার লাভ ফাংশন অ্যাক্টিভেশনের কারণে তার শরীরে ড্রাকোনিয়ান লাভ এনজাইম সক্রিয় হয়েছে। এই এনজাইম তাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু খুব দ্রুত তার কোষ ক্ষয় হয়ে যাবে। ডক্টর অগ্নিস হালকা গলায় বললেন, এখন বুঝতে পারছো ভালোবাসা কতটা বিপজ্জনক? মানবী কখনোই ড্রাগনের শক্তিকে পুরোপুরি ধারণ করতে পারবে না। এই মেয়েটিকে রক্ষা করতে হলে তোমাকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমি তোমার সাথে আছি, কিন্তু মনে রেখো এই সম্পর্ক শুধু তার জন্য নয়, তোমার জন্য ঝুঁকিপূর্ণ। জেসপার ধীরে ধীরে বলল, আমি যা করব তার সবই তাকে রক্ষা করার জন্য। ডক্টর অগ্নিস বললেন, আমাকে সময় দাও। আমি তার শরীরের সঙ্গে তোমার ডিএনএ-কে সামঞ্জস্যপূর্ণ করার একটা উপায় খুঁজে বের করব, কিন্তু ততদিন তাকে সাবধানে রাখতে হবে, একটু ঝুঁকি নেয়। জেসপার তখন ডক্টরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কিভাবে তাকে বাঁচানো যায়? ডক্টর অগ্নিস চিন্তা করে বললেন, তার শরীরে একটি প্রতিষেধক ইনজেকশন দেওয়া হবে। আমি ড্রাগনদের জেনেটিক ক্ষমতা কিছুটা স্তিমিত করতে পারি, যাতে তার কোষ বিভাজনের হার স্বাভাবিক হয়। তবে এই সমাধান সমসাময়িক। তাকে পুরোপুরি সুস্থ করতে চাইলে তোমার শক্তি নিয়ন্ত্রণে আনতে হবে জেসপার। তিনি দ্রুত ড্রাকোনিয়ান নিউরো স্কিল ইনজেকশন বের করে ফিওনার বাহুর শিরায় ইনজেকশন দিলেন। এরপর তিনি কিছু ট্যাবলেট রেখে বললেন, এই ওষুধ তাকে কয়েকদিন স্থিতিশীল রাখবে, কিন্তু মনে রেখো তোমার কাছ থেকে আপাতত দূরে থাকা উচিত। তার প্রাণ এখন গুরুত্বপূর্ণ। জেসপার ধীরে ধীরে ফিওনার পাশে বসে পড়ল। তার বড় বড় হাত ফিওনার নরম চুলের উপর স্পর্শ করতে ফিওনা যেন শান্ত হয়ে ঘুমিয়ে রইল। তার চোখের গভীর বিষণ্ণতা এক ঝলক ঝলকে পড়ল। তিনি ফিসফিস করে বলল, সরি হামিংবার্ড, আমাকে মাফ করে দাও। আমি হয়তো বুঝতে পারিনি আমার অস্তিত্ব তোমার জন্য কতটা বিপজ্জনক, কিন্তু আমি আর কখনো তোমাকে স্পর্শ করব না। দূর থেকেই তোমাকে ভালোবাসবো, তোমার পাশে থেকেও তোমার থেকে দূরে থাকবো।
তার কণ্ঠে একটা অদ্ভুত ব্যথা আর প্রতিজ্ঞা মিশেছিল, যেন নিজেকে তিরস্কার করছে। ডক্টর অগ্নেস সামনের দিকে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বললেন, জেসপার, এখন বুঝতে পারছো তুমি কি করেছো? এই মেয়েটি একজন সাধারণ মানবী। ড্রাগনদের শক্তি কখনোই সাধারণ দেহ সহ্য করবে না। জেসপার কোনো উত্তর দিল না। তার হাতের আঙুলগুলো ফিওনার কপালের উপর স্থির হয়ে রইল। ডক্টর অগ্নেস দীর্ঘশ্বাস ছাড়লেন। ভালোবাসা অনেক শক্তিশালী প্রিন্স জেসপার, কিন্তু কখনো কখনো ভালোবাসার জন্য ত্যাগ করতে হয়। সাবধানে পদক্ষেপ নিও। তোমার সিদ্ধান্ত যেন তোমার জাতি কিংবা এই মেয়েটির জীবনে বিপদ বয়ে না আনে। জেসপার চুপচাপ ডক্টরের কথাগুলো শুনল। তার দৃষ্টি আবার ফিরে এলো ফিওনার দিকে। অচেতন ফিওনার নিস্তেজ মুখ দেখে তাকিয়ে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, তোমার জন্য আমি সবকিছু করব হামিংবার্ড, এমনকি যদি নিজের অস্তিত্বের বিপদ ডেকে আনতে হয় তাও তোমাকে রক্ষা করব। ডক্টর অগ্নেস তখন উঠে দাঁড়ালেন এবং চুপচাপ ফিওনার দিকে একবার তাকিয়ে কক্ষ ত্যাগ করার প্রস্তুতি নিলেন, কিন্তু তার চোখে ছিল উদ্বেগ আর কৌতূহলের মিশ্রণ। একটা সাধারণ মানবী কিভাবে ড্রাগনের হৃদয় এতটা গভীরে পৌঁছাতে পারে, এ যেন ইতিহাসের নতুন দিক উন্মোচিত। ডক্টর অগ্নেস দরজার সামনে পৌঁছে থেমে গেলেন। তার চিন্তামগ্ন চোখে কিছু একটা স্পষ্ট হলো। তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন এবং আবার জেসপারের দিকে ফিরে এসে বললেন, জেসপার, আরেকটা কথা, এই মেয়ের দেহ থেকে যে বায়োকেমিক্যাল পাওয়া গেছে সেটা কিভাবে সম্ভব? এই কেমিক্যাল শুধু ড্রাগনদের মধ্যেই তৈরি হয়। স্পার্মের মাধ্যমে এটা কোনো মানব শরীরে যাওয়ার কথা না। এটা তো জৈবিকভাবে অসম্ভব। জেসপার গভীর নিঃশ্বাস ফেলল। তার চেহারায় কোনো চমক নেই, যেন সে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল। ধীর এবং স্থির স্বরে তিনি বললেন, আমি জানি ডক্টর অগ্নেস, আমি জানি ফিওনার শরীরে বায়োকেমিক্যাল আছে। ডক্টর অগ্নেস বিস্মিত হয়ে বললেন, তাহলে তুমি কিভাবে জানলে? এটা কখন থেকে? জেসপার কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন অতীতের সেই মুহূর্তে ফিরে গেছেন। তারপর বলল, একদিন আমার শরীর হঠাৎ করে দুর্বল হয়ে পড়েছিল। আমি অনুভব করছিলাম যে আমার সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপর তার ঠোঁটের স্পর্শে আমি কিছু একটা পেলাম। আমি বুঝতে পারলাম ওর শরীর থেকে আমার মধ্যে কোনো এক ধরনের বায়োকেমিক্যাল প্রবেশ করছে। সেটা আমাকে সুস্থ করে তুলছিল এবং ওই মুহূর্তেই আমার লাভ ফাংশনটি অ্যাক্টিভ হয়ে যায়, যেটা আমার মধ্যে কখনো ছিলই না। ডক্টর অগ্নেস স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তার চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। তিনি ধীরে ধীরে বললেন, এটা তো অসম্ভব আর অদ্ভুত বটে। এমন ঘটনা তো ইতিহাসে কখনো ঘটেনি। এমনকি ড্রাগন কন্যার মধ্যেও এই বিশেষ কেমিক্যালের অস্তিত্ব থাকা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? জেসপার মাথা নিচু করে শান্ত গলায় বলল, আমি জানি না, কিন্তু ফিওনা কোনো সাধারণ মানবী নয়। সে আমার জন্য বিশেষ। হয়তো তার অস্তিত্বের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা আমি এখনো বুঝতে পারিনি। ডক্টর অগ্নেস গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি মনে মনে হিসাব মেলানোর চেষ্টা করলেন। যদি এই মানবীর শরীরে ড্রাগনদের বায়োকেমিক্যালের প্রতিরূপ থাকতে পারে, তাহলে তার জন্মসূত্রে কিছু না কিছু ড্রাগন সম্পর্কিত শক্তি অবশ্যই লুকিয়ে আছে। এটা অসম্ভব নয় যে তার পূর্বপুরুষদের মধ্যে কেউ ড্রাগন ছিল। তিনি আবার জেসপার দিকে তাকিয়ে বললেন, তোমাকে সাবধান থাকতে হবে প্রিন্স। এই মেয়েটি শুধু তোমার জন্য নয়, আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ অথবা বিপজ্জনক হতে পারে। তার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে সেটা হয়তো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জেসপার কপাল কুঁচকে ফিওনার দিকে তাকালো। তার মনে যেন নতুন চিন্তার ঢেউ উঠল। সে নিজেকে বলল, তুমি কে হামিংবার্ড? কেন তোমার মাঝে এমন শক্তি লুকিয়ে আছে যা আমার মতো ড্রাগনকেও বদলে দিতে পারে? ডক্টর অগ্নেস আবার মাথা ঝাঁকিয়ে বললেন, আমি এটা নিয়ে আরো পরীক্ষা করব, কিন্তু সাবধান থেকো জেসপার। এই রহস্যের সমাধান যতই আকর্ষণীয় হোক না কেন, তার মূল্য চুকাতে হতে পারে। এরপর সে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। তার গতি দ্রুত, কিন্তু তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর জেসপার, সে আবারও ফিওনার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। গভীর রাতে ফিওনার কক্ষের বাইরে থারিনিয়াস ফিসফিস করে অ্যাকোয়ারাকে বলল, এই মুহূর্তে প্রিন্স জেসপারের নির্দেশ মতো কেউ কক্ষের কাছে ঘেঁষতে পারবে না। কিন্তু তুমি কি লক্ষ্য করেছো, অ্যালিসা অনেকক্ষণ ধরে আমাদের দিকে নজর রাখছে? অ্যাকোয়ারা মাথা নাড়ল। তার চোখে সন্দেহের ছাপ স্পষ্ট হয়ে উঠল। হ্যাঁ, অ্যালিসা সন্দেহ করছে। সে নিশ্চয়ই কিছু আঁচ করতে পেরেছে, কিন্তু তাকে বেশি কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। থারিনিয়াস কপাল কুঁচকে বলল, আমাদের প্রিন্স যে কি হয়ে গেল, এতটা উন্মাদ আগে কখনো দেখিনি। ভেতরে জেসপার রাতের আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমাকে সুস্থ করব হামিংবার্ড। যত কিছু হোক না কেন, আর কেউ তোমাকে কষ্ট দেবে না। সে ফিওনার মাথায় হাত রেখে চুপ করে বসে রইল। বাইরে চাঁদের আলো পাহাড়ের আলোর আড়ালে মিলিয়ে যেতে শুরু করলো। জেসপার নিঃশব্দে ফিওনার পাশে বসে রইল। তার গভীর চোখে দুঃখ আর অনুশোচনা একসাথে জ্বলজ্বল করছিল। ফিওনার মুখের দিকে তাকিয়ে এসে হঠাৎ হাত বাড়িয়ে আলতো করে তার চুল সরিয়ে দিল। মেয়েটার নিঃশ্বাস ধীরে ধীরে ওঠানামা করছে, যেন কোনো অচেনা
স্বপ্নের মধ্যে ঘুমিয়ে আছে। জ্যাসপার নিজেকে আর সামলে রাখতে পারল না। সে ফিওনার কপালের কাছে ঝুঁকে গিয়ে খুব সাবধানে, খুব যত্নের সাথে একটি চুমু এঁকে দিল, নিঃশব্দে, যেন কোনো বাতাসেরও স্পর্শ না পড়ে তার ঘুমে। তোমার আমার ভালোবাসা সারা জীবন শুধু মনে মনেই হবে। জ্যাসপার ধীরে ধীরে ফিসফিস করলো, তার কণ্ঠ ভারী, যেন আবেগের গভীর সমুদ্র থেকে উঠে আসছে। আর কখনোই শারীরিকভাবে তোমাকে কাছে পাবো না হামিংবার্ড। তোমার ওই মিষ্টি কোমল দেহ আমি আর কখনো ছুঁতে পারবো না, আর চাইও না ছুঁতে। যেটার কারণে তোমাকে মরতে হবে সেটা আমি কখনোই করব না। তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। চুপচাপ ফিওনার হাতের কাছে বসে রইল, যেন তার উপস্থিতির উষ্ণতা দিয়ে মেয়েটিকে সুস্থ করার চেষ্টা করছে। পাহাড়ের বাইরে বাতাস বয়ে চলল, আর মাউন্টেন গ্লাস হাউসের কাচের জানালা দিয়ে জলে রাতের আকাশের তারার দিকে তাকিয়ে রইল দুজনের এই নীরব ভালোবাসার সাক্ষী হয়ে। রাত গভীর, কক্ষের চারপাশে নিস্তব্ধতা। আজ 2 দিন বাদে ফিওনার চোখ ধীরে ধীরে খুলে গেল। মাথার পাশেই দেখতে পেল জ্যাসপার বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, যেন অনেকগুলো রাত নির্ঘুম কাটিয়েছে। ফিওনা ধীরে ধীরে উঠে বসলো। তার মনে হলো জ্যাসপার এতটা ক্লান্ত কেন। তার হাত আলতো করে জ্যাসপারের গাল ছুঁয়ে দিল। স্পর্শের সাথে সাথে জ্যাসপারের ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে উঠে সে চোখ খুলল, আর ফিওনাকে জেগে বসে থাকতে দেখে যেন তার চোখে বিস্ময় আর স্বস্তি একসাথে ফুটে উঠল। জ্যাসপার কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফিওনাকে জাপটে ধরল। তার শক্ত আলিঙ্গনে ফিওনার শরীর প্রায় পিষে যাচ্ছিল। তবু ফিওনা কিছু বলল না, বরং জ্যাসপারের উষ্ণতা অনুভব করছিল। জ্যাসপার কাঁপা কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো, হামিংবার্ড, তোমার জ্ঞান ফিরেছে অবশেষে। তুমি ঠিক আছো? শরীর এখন ভালো লাগছে? ফিওনা কিছুটা অবাক হয় আর মৃদু হাসলো। তার গলার স্বরে ক্লান্তি আর শান্তি মিশেছিল। সে কোনো উত্তর না দিয়ে আলতো করে মাথা নাড়ল। জ্যাসপার তখনও তাকে শক্ত করে ধরে রেখেছে, যেন আর কখনো তাকে হারানোর ভয় সে পেতে চায় না। কক্ষের মধ্যে তখনও একটা নীরবতা বিরাজ করছিল, কিন্তু এই নীরবতার ভিতরে যেন এক গভীর সংযোগ তৈরি হচ্ছিল তাদের দুজনের মধ্যে। ফিওনা জ্যাসপারের এমন উদ্বিগ্ন মুখ দেখে কিছু মৃদু হেসে ফেলল। আমি ঠিক আছি প্রিন্স, আপনি এতটা চিন্তা করছেন কেন? আমি তো কোথাও হারিয়ে যাচ্ছিলাম না। জ্যাসপার তার বাঁধা কণ্ঠে বলল, তোমার কিছু হলে আমি কি করতাম হামিংবার্ড? তোমার দেহ এতটা দুর্বল হয়ে পড়েছিল যে তোমাকে বাঁচাতে ডক্টর অগ্নিসের সাহায্য নিতে হয়েছে। আমি কখনো এতটা অসহায় বোধ করিনি। ফিওনা তার কথা শুনে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আমি জানি না কিভাবে আপনার এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি, কিন্তু আপনার প্রতি আমার বিশ্বাস আছে আপনি সব সমস্যা ঠিক করে দেবেন। জ্যাসপার তার চোখে দৃঢ় সংকল্পের ছায়া ফুটিয়ে বলল, তুমি শুধু আমার, আমি তোমাকে রক্ষা করব যে কোনো মূল্যে। ফিওনা তার শক্ত আলিঙ্গনে নিজেকে সুরক্ষিত অনুভব করছিল। তার হাত আলতো করে জ্যাসপারের বুকের উপর রাখলো, যেন সে বলতে চাইছে, আপনার এই শক্তির ভিতরে আমি নিরাপদ। কিছুক্ষণ নীরব থাকার পর জ্যাসপার তার কণ্ঠে কোমলতা এনে বলল, তুমি এখন বিশ্রাম নাও, আমি এখানে আছি। হামিংবার্ড, তুমি আমার চোখের আড়াল হবে না আর। ফিওনা মৃদু মাথা নাড়ল। তার ক্লান্ত শরীর আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু এবার তার মনে শান্তি ছিল। জ্যাসপার তাকে শক্ত করে ধরে রেখেছিল, যেন পৃথিবীর কোনো বিপদ তাকে স্পর্শ করতে না পারে। ফিওনা কিছুক্ষণ নীরব থেকে অবশেষে প্রশ্ন করল, কিন্তু আমার আসলে হয়েছিল কি প্রিন্স? আমি জ্ঞান হারালাম কেন, আর হঠাৎ এত জ্বর এলো কিভাবে? জ্যাসপার প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ রইল। ডক্টর অগ্নিস যা বলেছে তা মনে মনে পড়তে তার ভুরু কুঁচকে গেল। ফিওনাকে সত্যি জানালে সে ভয় পাবে, এটা সে চাইছিল না। তাই গভীর একটা নিঃশ্বাস নিয়ে সে ফিওনার প্রশ্ন এড়িয়ে দিল। আমার রোমান্সের তাপে তোমার জ্বর এসেছিল হামিংবার্ড, সে মৃদু হেসে বলল। তার কণ্ঠে ছিল রহস্যের আবরণ, কিন্তু চোখে লুকিয়ে ছিল অন্যরকম ভাবনা। ফিওনা কিছুটা লজ্জারাঙা হয়ে গেল। তার মনে পড়ল সেদিনের মুহূর্তগুলোর কথা, তাদের অন্তরঙ্গ সময়, তাদের মিলনের গভীর অনুভূতিগুলো। সে নিজের মনে সেই স্মৃতির ঝলক খেলতেই ফিওনার মুখ লুকিয়ে রাখলো জ্যাসপারের প্রশস্ত বুকের ভিতর। জ্যাসপার ফিওনার সেই প্রতিক্রিয়া দেখে বুঝে গেল তার ভাবনা, তাই সে মৃদু হেসে ফিওনার মাথায় হাত রাখলো, আঙুল দিয়ে আলতো করে তার চুলগুলো বিলি কাটতে লাগলো। মনে মনে বলল, তোমাকে এসব থেকে দূরে রাখতে পারলেই আমি শান্তি। তখন রাত আরো গভীর। কক্ষের নিস্তব্ধতা তাদের একে অপরের আরো কাছে নিয়ে আসছিল, কিন্তু জ্যাসপারের চোখে গভীর একটি চিন্তা থেকে যাচ্ছিল। ফিওনাকে রক্ষা করার চূড়ান্ত দায়িত্ব তার নিজের। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার পাশে বসেছিল, কিন্তু হঠাৎ যেন কিছু একটা মনে পড়ল। সে নীরবে ফিওনার দিকে তাকিয়ে বলল, তোমার এখন খাবার খাওয়া আর ওষুধ নেওয়ার সময় হয়েছে হামিংবার্ড। এটা বলে সে ধীরে ধীরে ফিওনাকে বালিশে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। ফিওনা কিছু বলতে চাইলেও জ্যাসপারের দৃঢ় চাহনি দেখে কিছুই বলতে পারল না। জ্যাসপার দ্রুত কক্ষ ত্যাগ করলো, আর ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা বিরাজ করছিল।
কিন্তু সে সেটা প্রকাশ না করে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে ফিওনার কক্ষে অ্যাকোয়ারা এসে পৌঁছালো। তার হাতে ছিল সুস্বাদু খাবারের ট্রে আর একপাশে রাখা ছিল ফিওনার ঔষধ। অ্যাকোয়ারা ফিওনার সামনে খাবার রাখলো আর নরম গলায় বলল, এখন কেমন আছো ফিওনা? এই যে তোমার জন্য খাবার আর ঔষধ নিয়ে এসেছি। প্রিন্স আমাকে বিশেষভাবে বলেছে এখন থেকে তোমার খাবার আর যত্নের দায়িত্ব সম্পূর্ণ আমার উপর। ফিওনা অবাক হয়ে বলল, এখন সে নিজে এলো না কেন? অ্যাকোয়ারা একটু হাসলো, যেন সে প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি নেই। প্রিন্স তোমাকে বিশ্রাম নিতে বলেছে, তোমার যত্ন নেওয়াই ওনার সব থেকে বড় চিন্তা এখন, বলে সে চুপ হয়ে গেল। ফিওনা খাবার খেতে বসে মনে মনে ভাবল জেসপারের আচরণে কিছু একটা বদল ঘটেছে, কিন্তু সেটা কি কিছুতেই বুঝতে পারছিল না। জেসপার নিজের কক্ষে যাওয়ার জন্য দ্রুত পা বাড়াচ্ছিল, কিন্তু দরজার সামনে এসে অ্যালিসার সঙ্গে মুখোমুখি হয়ে গেল। অ্যালিসার চেহারাতে স্পষ্টতই রাগে ফেটে পড়ছিল। অ্যালিসা কোনো ভূমিকা না করে সরাসরি প্রশ্ন করল, আপনি সেদিন আমাকে কক্ষে বসিয়ে রেখে কোথায় গিয়েছিলেন প্রিন্স? জেসপার তার স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, একটা জরুরি কাজ ছিল, তাই বের হতে হয়েছিল। অ্যালিসা চোখ আরো সংকুচিত হয়ে গেল। তার কণ্ঠে তীক্ষ্ণতা যুক্ত করলো, জরুরি কাজ? আপনি আমাকে একবার বলে যেতে পারতেন। আমাকে ওভাবে বসিয়ে রেখে চলে যাওয়া আমার জন্য অত্যন্ত অপমানজনক ছিল প্রিন্স। জেসপার তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, অ্যালিসা, ড্রাগন প্রিন্সদের জীবন এমন অনেক মুহূর্ত আসে যখন কাউকে কিছু ব্যাখ্যা করার সময় থাকে না। আর আমার কোনো ইচ্ছাই ছিল না তোমাকে অপমান করা। যদি তুমি সেই বিষয়টাকে ব্যক্তিগতভাবে নাও তবে আমি দুঃখিত, তবে আমার কাজটা আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল। অ্যালিসা তার জবাবে আরো রেগে গেল, আপনার কাছে কি আমি এতটাই অপ্রয়োজনীয় প্রিন্স? জেসপার এবার সোজাসুজি তার দিকে তাকিয়ে বলল, তোমার অপ্রয়োজনীয় হওয়া বা না হওয়ার প্রশ্ন নয় অ্যালিসা। আমি যা করেছি সেটি পরিস্থিতির জন্য করেছি, আশা করি তুমি এটা বুঝবে। অ্যালিসা তার জেদি স্বরে আবার প্রশ্ন করল, আপনি তো এখন ফিওনার কক্ষ থেকে বের হলেন, তাই না? এই মানবকন্যার কক্ষে আপনি একা কি কাজ করছিলেন? জেসপারের পা থেমে গেল, ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো গম্ভীর চোখে। তারপর শান্ত গলায় বলল, ফিওনা অসুস্থ, এটা তুমি জানো নিশ্চয়ই। তার খোঁজ খবর নিতে গিয়েছিলাম, কারণ সে আমার প্রয়োজনীয় জিনিস, তাই তাকে সুস্থ হতে হবে, বুঝলে? অ্যালিসার তীক্ষ্ণ কণ্ঠে প্রতিক্রিয়া দিল, একটা সাধারণ মানবকন্যা, আর কিছুই না। সে কিভাবে আপনার জন্য এতটা প্রয়োজনীয় হলো সেটাই এখনো বুঝতে পারলাম না। জেসপার এবার কোনো জবাব দিল না। তার চোখের গভীরতা যেন আরো গভীর হলো, যেন কোনো কিছু বলার চেয়ে নীরবতাই বেশি শক্তিশালী। স্লাইডিং দরজাটি খুলে নিজের কক্ষে প্রবেশ করলো। অ্যালিসা দাঁড়িয়ে রইল, তার মুখভঙ্গিতে হতাশা আর ঈর্ষার ছাপ স্পষ্ট, কিন্তু জেসপার আর একবারও পেছনে ফিরে তাকালো না। অ্যালিসা আর দাঁড়িয়ে রইল না, রাগে গজগজ করতে করতে সে সোজা লিভিং রুম পেরিয়ে মাউন্টেন গ্লাস হাউসের বাইরে বেরিয়ে এলো। বাইরে রাতের ঠান্ডা বাতাস বইছিল, আর চারপাশের পাহাড়ের শিখরে জমে থাকা হালকা কুয়াশা যেন তার মনের মেঘমালার প্রতিফলিত করছিল। সে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল, যেখানে তারা ঝলমল করছিল। তার মুখে দৃঢ়তার ছাপ ফুটে উঠল। অ্যালিসার মনে ক্রোধ, অভিমান আর অপমানের এক অদ্ভুত মিশ্রণ খেলা করছিল। নিজের মনেই বিড়বিড় করে বলল, এই মানবকন্যা কিভাবে প্রিন্স জেসপারের এতটা মনোযোগ পায়? আমি এখানে তার জন্য এসেছি। অথচ সে কথাটা শেষ না করে এক ঝটকায় ঘুরে হাঁটা শুরু করলো, যেন কোনো দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অ্যালিসার মন একটা স্থির ছিল, সে জেসপারকে হারাতে দেবে না, বিশেষ করে এমন এক সাধারণ মানবীর কাছে। 3 দিন পেরিয়ে গেল। 3 দিন ধরে ফিওনা জেসপারের এক ঝলক দেখারও সুযোগ পাচ্ছে না। এই হঠাৎ দূরত্ব যেন ফিওনাকে ভেতরে ভেতরে আরো ব্যাকুল করে তুলছে। জেসপার সবসময় তার কাছাকাছি থাকতো, তার যত্ন নিত, আর এখন যেন এক অদৃশ্য দেয়াল তাদের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। ফিওনা বারবার নিজের মনে প্রশ্ন করে, হঠাৎ জেসপার এভাবে দূরে সরে গেল কেন? তার কোনো মিশন নেই, তাহলে কেন এমন আচরণ করছে? এদিকে ফিওনা জানতেও পারে না, গভীর রাতে যখন সে ঘুমিয়ে থাকে জেসপার তখন চুপিসারে গ্লাস হাউসে আসে, ফিওনার বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। তাকে দেখে যেন নিজের সমস্ত ক্লান্তি আর দুশ্চিন্তা ভুলে যায়। তার নির্ঝঞ্ঝাট ঘুমন্ত মুখ দেখে জেসপারের হৃদয় অজানা আবেগ খেলে যায়, কিন্তু ভোর হওয়ার আগেই সে নিজের কক্ষে ফিরে যায়, যাতে ফিওনা বুঝতে না পারে জেসপারের কক্ষের পাসওয়ার্ড এখন একদম প্রাইভেট করে রেখেছে, যাতে কেউ প্রবেশ করতে না পারে। ফিওনা যতই চেষ্টা করে জেসপারের হঠাৎ এই ব্যবহারের কারণ খুঁজে পায় না। সে আরো চিন্তিত হয়ে পড়ে। তার মন বলছে, এই দূরত্বের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু জেসপার কি সত্যি আমাকে এড়িয়ে চলছে, নাকি অন্য কিছু লুকাচ্ছে? এদিকে জেসপার নিজের ভেতরে এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ফিওনার প্রতি তার টান দিন দিন বেড়ে চলছে, কিন্তু সে জানে
এই টান তার জন্য বিপজ্জনক হতে পারে, আর ফিওনার জন্য আরো বেশি। তাই সে নিজেকে দূরে রাখতে চেষ্টা করছে, যদিও তার হৃদয় তাকে বারবার ফিওনার কাছে টেনে নিয়ে যেতে চায়। আজ ফিওনার মনটা খুব খারাপ, বিষণ্ণতা যেন তাকে ঘিরে রেখেছে। সেই কারণে সে একবারকে বলল, আমাকে আজকে বাইরে নিয়ে চলো, একটু মুক্ত বাতাসে যেতে ইচ্ছে করছে। একবারে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, দুঃখিত ফিওনা, প্রিন্সের স্পষ্ট আদেশ রয়েছে, তার অনুমতি ছাড়া তোমাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। ফিওনা হতাশ হয়ে মনে মনে ভাবল, জ্যাসপার তো আমার সামনে আসছে না, তাহলে অনুমতি চাইবো কিভাবে? আমাকে এভাবে বন্দি করে রাখার কোনো মানে হয় না। তবু ফিওনা আশা ছাড়েনি। সে এরপর এথিরিয়ানের কাছে গেল, ভেবেছিল সে হয়তো সাহায্য করবে, কিন্তু এথিরিয়ানও জ্যাসপারের কড়া আদেশের কথা মনে করিয়ে দিল। দুঃখিত ফিওনা, জেসু ভাইয়া স্পষ্ট করে বলেছে তার অনুমতি ছাড়া তুমি গ্লাস হাউসের বাইরে যেতে পারবে না। আমি কোনো নিয়ম ভাঙতে পারবো না। এই কথায় ফিওনার মন আরো ভারাক্রান্ত হয়ে পড়ল। সে বুঝতে পারছে না কেন জেসপার এমন আচরণ করছে। তার তো কোনো অপরাধ নেই, কেন তাকে এই গ্লাস হাউসে আটকে রাখা হচ্ছে? ফিওনার মনে প্রশ্নের পাহাড় জমতে লাগলো, আর সেই প্রশ্নগুলোর কোনো উত্তর সে খুঁজে পাচ্ছিল না। ফিওনা অনেকক্ষণ ধরে ভাবছিল কিভাবে তার বিষণ্ণ মনটা একটু ভালো করা যায়। বাইরে যাওয়া অসম্ভব, কিন্তু গ্লাস হাউসের ছাদ তো তার জন্য উন্মুক্ত। এই ভেবে সে একা একা ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। বিকেল তখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। নরম আলো ধীরে ধীরে রং বদলাচ্ছে। আকাশে সূর্যের শেষ রশ্মি মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। ফিওনা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদে পৌঁছে চারিদিকে তাকিয়ে তার মনে একটু প্রশান্তি এলো। ছাদের চারপাশে কাচের দেওয়ালের বাইরে দেখা যাচ্ছিল বিশাল জলপ্রপাত আর দূরে ঘন সবুজ অরণ্য। বিকেলের ঠান্ডা হাওয়া ফিওনার চুল এলোমেলো করে দিল। সে কাচের দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ালো, দু হাত দিয়ে কাচটা স্পর্শ করলো আর নিচের দূরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকলো। প্রকৃতির এই নীরব সৌন্দর্য তার ভেতরের ভারাক্রান্ত মনটাকে কিছুটা হলেও হালকা করে দিল। ফিওনা গভীরভাবে শ্বাস নিল আর মনে মনে বলল, এমন জায়গায় যদি সবসময় মুক্ত থাকতে পারতাম। এতটা বন্দী হয়ে থাকতে ভালো লাগে না। তারপর একটু হাসি ফুটে উঠল তার মুখে। প্রকৃতির এই সৌন্দর্য যেন তাকে নতুন করে সাহস যোগাচ্ছে। তবে সে জানতো না দূর থেকে কেউ একজন তাকে দেখছে। ফিওনা নানা রকম ফুলগুলো ছুঁয়ে দেখতে লাগলো, আর মাথার উপর মেঘগুলো যেন সেগুলো একবার ছুঁয়ে দিল। ফুলের কোমল পাপড়ি এবং তাদের মিষ্টি গন্ধের সেই মুহূর্তে উপভোগ করছিল। কিন্তু কিছুক্ষণ বাদে ফিওনার মনে হলো কেউ যেন তাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে। এই অনুভূতিতে তার মনে একটু সন্দেহের সঞ্চার হলো, আর সে অদ্ভুতভাবে তার চারপাশ দেখতে লাগলো, যেন নিশ্চিত হতে চাচ্ছে কারা তাকে দেখছে। হঠাৎ করে আকাশ থেকে একটি বিশাল সোনালী ড্রাগন উড়ে এলো। তার পাখা মেলে দিয়ে সূর্যের আলোতে ঝকমক করছিল। ড্রাগনের সোনালী রং যেন মুহূর্তে পুরো পরিবেশকে আলোয় ঝলমল করে তুলছিল। ফিওনার চোখে এই দৃশ্য দেখার মুহূর্তে এক অদ্ভুত মিশ্রণ অনুভূত হলো। একদিকে বিস্ময়, অন্যদিকে আতঙ্ক। সে ভাবলো সম্ভবত এটি জ্যাসপারের আরেক ড্রাগন সদস্য, যে কোনো বিশেষ কাজে এসেছে। কিন্তু ড্রাগনটি যখন কাছে আসতে লাগলো, ফিওনার মনে একটি অসাধারণ সংখ্যা উদয় হলো। মুহূর্তে ড্রাগনটি তার দু পায়ের বড় বড় নখ দিয়ে ফিওনার কাঁধে খামচে ধরল। ফিওনার বুকের মধ্যে একটা দারুণ চাপ অনুভব হলো। সে মনে মনে ভাবছিল, হচ্ছেটা কি এখানে? পলকেই ড্রাগনটা তাকে তুলে নিয়ে উড়াল দিল। ফিওনা তখন জোরে জোরে চিৎকার করতে লাগলো, কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমাকে ছেড়ে দাও। কিন্তু তার চিৎকারের আওয়াজ গ্লাস হাউসের মধ্যে কোথাও পৌঁছাচ্ছিল না। সে তার পা দুটো ছোটাছুটি করে নিচে নামার জন্য চেষ্টা করলো, কিন্তু সেই শক্তিশালী ড্রাগনের নখের চাপে তার সারা শরীর অস্থির হয়ে উঠল। বাতাসে উড়তে উড়তে ফিওনার মনে হচ্ছিল সে যেন স্বপ্নের মতো এক অভিজ্ঞতার মধ্যে ঢুকে পড়েছে। একদিকে অবিশ্বাস আর অন্যদিকে ভয়ঙ্কর। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, আর মনে এক ভয়াবহ আশঙ্কা ছিল। সে কি সত্যি কিডন্যাপ হতে যাচ্ছে? ড্রাগনের অদ্ভুত শক্তি আর অবরুদ্ধ অবস্থায় ফিওনা বুঝতে পারছিল না যে সে কোথায় নিয়ে যাচ্ছে তাকে। বিকেলে জ্যাসপার ল্যাবে ছিল। তার মনে অদ্ভুত এক প্রশান্তি ছিল। আজকের দিনটি সে কাটিয়েছে ল্যাবে থার্নিয়াসের সঙ্গে কাজ করে। ফিওনা অসুস্থ থাকায় সংগ্রহ করার উপাদান ভেনাসে পাঠানো হয়নি, তাই আজকের কাজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যাসপার তার পরিকল্পনাটি পুরোপুরি গুছিয়ে নিল। সে থার্নিয়াসকে সব বুঝিয়ে দিয়েছে, আর আগামীকালে তাকে উপাদানগুলো পাঠাতে হবে। এটা ছিল তাদের মধ্যকার আলোচনা। দ্রুত কাজটি অবিলম্বে শেষ করতে হবে, যাতে কিছুতেই সময় নষ্ট না হয়। ল্যাবে জ্যাসপার বসলো একটি টেবিলের সামনে। তার মনে ছিল ফিওনার জন্য চিন্তা, কিভাবে সে দ্রুত সুস্থ হবে।
কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে সে তার কাজের দিকে ফিরে আসলো। ল্যাবের নথি আর উপাদানগুলো সঠিকভাবে প্রস্তুত করতে লাগলো। সবকিছু গুছিয়ে নিল সে। নিশ্চিত হতে পারবে যে ভেনাসের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন তার মন শুধু কাজের প্রতি নিবদ্ধ। সে জানে থারিনিয়াসের সঙ্গে তার আলোচনা অতি দ্রুত সম্পন্ন করতে হবে। একদিকে তার তীব্র কামনা, অন্যদিকে ফিওনার জন্য চিন্তা, দুটোই তাকে দ্বন্দ্বে ফেলে দিচ্ছে। কিন্তু সে জানত তার পরিকল্পনাগুলো বাস্তবায়িত না হলে সবকিছু অসম্পূর্ণ রয়ে যাবে। রাতে যখন জ্যাসপার গ্লাস হাউসে ফিরল তখন তার প্রথম গন্তব্য ছিল ফিওনার কক্ষে। কিন্তু সেখানে পৌঁছে সে দেখল ফিওনা নেই। তার হৃদয়ে একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। সে দ্রুত বাকিদের কক্ষে খোঁজ করতে লাগলো, কিন্তু তাদের মধ্যে কোথাও ফিওনাকে পাওয়া গেল না। কিচেন এবং লিভিং রুমের পাশ দিয়েও এসেছিল, কিন্তু সেখানেও কেউ ছিল না। অথচ ফিওনার অদৃশ্যতা জ্যাসপারের মনে উদ্বেগের জন্ম দিল। সে ভাবতে লাগলো, কোথায় চলে গেল ফিওনা? তার অসুস্থতার কারণে সে চিন্তিত ছিল আর এমনিতে উদ্বিগ্ন। অবশেষে সে একপাড়ার কক্ষে পৌঁছালো। সেখানে গিয়ে একপাড়াকে প্রশ্ন করলো। সে জানালো, আজ বিকেল থেকে আমি ফিওনার কক্ষে যাইনি, তবে এখন আমি খাবার আর ঔষধ দিতে যাচ্ছিলাম। জ্যাসপার পুরো গ্লাস হাউসটি তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও ফিওনার কোনো খবর নেই। বাকিরাও, অ্যাকোয়ারা, এথেরিয়ান, থারিনিয়াস সবাই মিলে তাকে খুঁজতে বের হলো। কিন্তু ফলস্বরূপ তাদের প্রচেষ্টা বিফল হলো। ফিওনা যেন কোথাও হারিয়ে গিয়েছে, আর এই ভাবনা জ্যাসপারের মাথায় অশান্তির সঞ্চার করছে। আবেগে কেঁপে উঠল জ্যাসপার। যখন অবশেষে আবারও অ্যাকোয়ারার কাছে পৌঁছালো তখন তার ক্রোধ আর উদ্বেগ মিলিত অনুভূতিতে সে অ্যাকোয়ারা দুই বাহু শক্ত করে চেপে ধরল। আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ফিওনার, এই তোমার দায়িত্ব পালন? কোথায় আমার ফিওনা? তার গর্জনে পুরো গ্লাস হাউস প্রতিধ্বনিত হলো। জ্যাসপার এমন আচরণ দেখে অ্যাকোয়ারার চোখে বিস্ময়ে উদ্ভূত হলো। সে ভাবল, এটা কি হচ্ছে? কেন সে এত রেগে আছে? অ্যাকোয়ারার জন্য এটি অস্বাভাবিক পরিস্থিতি ছিল। জ্যাসপার এমনভাবে ধমকাচ্ছে যেন সে একজন ড্রাগন নয়, বরং একজন পাগলা প্রেমিক। তখনই পাশ থেকে অ্যালিসা সিলভা পরিস্থিতি দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন। প্রিন্স, এটা কি হচ্ছে? আপনি অ্যাকোয়ারাকে এভাবে ধমকাচ্ছেন কেন? সে তো আপনার জন্য সবকিছু করছে। একের পর এক চিন্তা ও অনুভূতি ঝড়ের মতো একে অপরের সাথে মিলিত হয়ে যাচ্ছিল। জ্যাসপারের মনে ফিওনার জন্য গভীর উদ্বেগ ছিল, কিন্তু তার এই উত্তেজনা যেন সবকিছু বিপর্যস্ত করে তুলছিল। এখন সে চাইছিল যেভাবে হোক ফিওনাকে খুঁজে বের করতে হবে। আমার ফিওনা কোথায়? এটি ছিল তার একমাত্র চিন্তা, যেন পুরো গ্লাস হাউসের পরিবেশে একটি সংকটের চিত্র তুলে ধরেছে। অ্যালিসা অবাক হয়ে প্রশ্ন করল, আর হ্যাঁ প্রিন্স, আপনার ফিওনা মানে? জ্যাসপার তখন রাগান্বিত ভঙ্গিতে তাকিয়ে বলল, জাস্ট শাট আপ। তোমার এসব অহেতুক প্রশ্ন করা বন্ধ করো এই মুহূর্তে, না হলে ফল খুব খারাপ হবে। তার চোখে যেন আগুন জ্বলজ্বল করছিল। তারপর আরও দৃঢ়তার সঙ্গে ঘোষণা করল, আমি সবাইকে বলে দিচ্ছি, যদি ফিওনার কিছু হয় আমি পুরো গ্লাস হাউস জ্বালিয়ে দেব। এই কথা সেখানকার সবাই অবাক হয়ে গেল। থারিনিয়াস আর অ্যাকোয়ারার কাছে এটা পরিচিত ছিল, কারণ তারা জানতো জ্যাসপার ও ফিওনার সম্পর্কের গভীরতা। কিন্তু বাকিদের কাছে, যারা এই সম্পর্কের বিষয়ে কিছুই জানত না, তাদের জন্য এটি ছিল বিস্ময়কর আর ভয়ঙ্কর ঘোষণা। তারা ভাবছিল, কি ঘটেছে এখানে? প্রিন্স কেন এমন রেগে আছে? ফিওনা কোথায়? তাদের মনে অসংখ্য প্রশ্ন উকি দিল। জ্যাসপারের এই উত্তেজনা আর আতঙ্কের মধ্যে বাকিদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ ছড়িয়ে পড়তে লাগলো। সবাই বুঝতে পারল, ফিওনার অনুপস্থিতি শুধুমাত্র একটি ছোট্ট সমস্যা নয়, এটি একটি বৃহৎ সংকটের সংকেত। এই সময় জ্যাসপারের মনোভাব ছিল যেন সে পুরো বিশ্বকে অগ্নিদগ্ধ করে দিতে প্রস্তুত যদি তার হামিংবার্ড ফিওনার কিছু হয়ে যায়। এথেরিয়ান তখন প্রশ্ন করল, জ্যাসো ভাইয়া, ফিওনা আজকে আমাকে বলছিল সে একটু বাইরে যেতে চায়, কিন্তু আমি তো তোমার আদেশ মানা করছিলাম। তাহলে সে কি বাইরে গেল? জ্যাসপার কিছুক্ষণ চুপ থেকে বলল, ও একা কিভাবে বাইরে যাবে? মেইন দরজায় প্যানেল কোড ও জানা নেই, যদি না তুই ওকে সাহায্য করিস। থারিনিয়াস মাথা নিচু করে বলল, কিন্তু ভাই, আমি তো ওকে সাহায্য করিনি। জ্যাসপারের মুখে ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে উঠল। হঠাৎ তার মাথায় কিছু একটা ঢুকলো। কি, সত্যি ওকে সাহায্য করিসনি তুই? এই প্রশ্নের উত্তরে এথেরিয়ানের মুখ থেকে কোনো উত্তর বেরোল না। তখন জ্যাসপার দ্রুত করে ছাদে দৌড়ে পৌঁছে গেল। তার মনে একটি আতঙ্কের অনুভূতি ছিল। ফিওনা যদি সত্যি বাহিরে চলে যায় তাহলে তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জন্ম নিচ্ছিল। ছাদের দিকে ছুটে যাওয়ার সময় জ্যাসপার নিজের অজান্তে ভাবতে লাগলো, ও যদি সত্যি বাইরে চলে যায় তাহলে আমি কিভাবে ওকে রক্ষা করব? তার মন কেবল ফিওনার চিত্র ভেসে উঠছিল, আর সেই সঙ্গে তার অসহায়তা। এথেরিয়ান জ্যাসপারের ছাদে যাওয়ার পানে তাকিয়ে ভাবছিল, তাহলে কি সে সত্যিই চলে গেছে? আমি কিছুই জানি না। তাদের মধ্যে চলছিল এক আতঙ্কের খেলা। জ্যাসপার নিজেকে প্রস্তুত করছিল, যেন কিছু ঘটলে তার সর্বাত্মক চেষ্টা থাকবে ফিওনাকে রক্ষার।
জেসপার ছাদে উঠে চারপাশ ভালো করে দেখতে লাগলো। তার হৃদয়ে এক অজানা উদ্বেগ ছড়িয়ে পড়ছিল। হঠাৎ তার চোখে পড়ল কিছু একটি। দ্রুততার সঙ্গে সেটি সে তুলে নিয়ে দেখলো। চোখ দুটো বড় বড় হয়ে গেল। ফিওনার কানের দুল। ড্রাগন যখন ফিওনার কাঁধ ধরে নিয়ে যাচ্ছিল তখন একটি কানের দুল পড়ে যায়। জেসপার সেটি হাতে নিয়ে ভালো করে দেখলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো ফিওনা এই ছাদেই ছিল, কিন্তু এরপর মনে হলো তাহলে সে কোথায় গেল। এই চিন্তায় জেসপার ছাদের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। কানের দুলটা হাতে নিয়ে বিশ্লেষণ করতে লাগলো। বিষণ্ণ গলায় বলল, হামিংবার্ড, কোথায় চলে গেলে তুমি? তোমার কোনো বিপদ হয়নি তো? যদি তোমার কিছু হয়ে যায় আমার সব দোষ। 3 দিন তোমার থেকে দূরে থাকা আমার উচিত হয়নি। তার কথায় গভীর উদ্বেগ আর প্রেমের উষ্ণতা ছিল। মনে হচ্ছিল যেন ফিওনার অনুপস্থিতি তার সমস্ত সুখকে কেড়ে নিয়েছে। জেসপার অনুভব করছিল এই মুহূর্তে তার হৃদয়ের সমস্ত আবেগ ফিওনার জন্যই সৃষ্টি হয়েছে। জেসপার কানের দুলটি তার কাছে ধরে আরো একবার ফিওনাকে ডাকার চেষ্টা করলো। হামিংবার্ড, আমি তোমাকে খুঁজে বের করবই। ফিরে এসো আমার কাছে, আমি তোমাকে হারাতে দেব না। জেসপার আর অপেক্ষা করতে পারল না। ছাদ থেকে সে দ্রুত নেমে এসে পাহাড়ের পদদেশে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে সে নিজের ড্রাগন রূপ ধারণ করলো। বিশাল আকৃতির সবুজ আঁশের মধ্যে বিদ্যুতের মতো জ্বলজ্বল করতে লাগলো তার দেহ। ড্রাগন হিসেবে তার শ্বাসে গর্জন আর হৃদয় একটানা উত্তেজনা ছিল। পাহাড়ের পাদদেশ থেকে আকাশে উড়াল দিল। তার পাখার প্রতিটি টানে বাতাসও যেন কেঁপে উঠল। পুরো পুষ্পরাজ্য পাহাড় এখন তার সামনে। সেখানে সে ফিওনাকে খুঁজে বের করার জন্য তন্ন তন্ন করে দেখতে লাগলো। প্রতিটি জায়গা, প্রতিটি কোণ যেখানে ফিওনার পদচিহ্ন পড়তে পারে সেই সব জায়গা নজর করছিল। জেসপার হৃদয় ছিল এক অদম্য ইচ্ছা। সে জানতো ফিওনা যদি বিপদে পড়ে থাকে তাহলে তাকে উদ্ধার করতে হবে। সে পরিকল্পনা করছিল কিভাবে ফিওনাকে আবার ফিরে পাবে, কিভাবে তারা আবার একসাথে ফিরবে। হামিংবার্ড, কোথায় তুমি? অন্ধকার আকাশে গর্জন করে উঠল জেসপার। তার ড্রাগন রূপের শক্তি আর সাহস যেন তাকে আরো উজ্জীবিত করছিল। পাহাড়ের প্রতিটি অংশে পৌঁছানোর জন্য সে প্রস্তুত ছিল ফিওনাকে খুঁজে বের করতে। সে এখন আর কোনো বাধা মানতে চায় না। টানা 2 দিন ধরে জেসপার পাহাড় আর চীনের শহরে দুটিতেই ফিওনাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোথাও তাকে খুঁজে পায়নি। তার মনে হচ্ছে ফিওনার পক্ষে এই বিশাল পাহাড় থেকে বের হয়ে যাওয়া সম্ভব নয়। এই পাহাড় পাড়ি দিতে হলে মহাসমুদ্রের বিশালতা পার করতে হবে, আর তা কেবল পাখি কিংবা ড্রাগনের সাহায্য ছাড়া সম্ভব নয়। জেসপার পাহাড়ের এক কোণে দাঁড়িয়েছে। তার চোখে মুখে দৃঢ়তা রয়েছে, কিন্তু মনে মনে অস্থিরতা আর দুশ্চিন্তা বাড়তে থাকে। তার হৃদয় যেন ঝড় বয়ে যাচ্ছে। চোখের কোণে গড়িয়ে পড়া পানির মতো দেখতে কিছু, কিন্তু একটি পানির ফোঁটা নয়। এটি ড্রাগনের রক্ত। ড্রাগনরা সাধারণত কাঁদে না, কিন্তু যখন তারা কাঁদে তখন তাদের চোখে পানি নয়, রক্ত প্রবাহিত হয়। এক ফোঁটা রক্ত হাজার হাজার পানির ফোঁটার সমতুল্য। জেসপার হৃদয় ব্যথা, উদ্বেগ আর অস্থিরতা একত্রে জড়ো হয়েছে। কোথায় তুমি, হামিংবার্ড? তার মুখে উচ্চারিত এক প্রশ্ন যেন আকাশের দিকে ছুড়ে দিচ্ছে তার শোক ও হতাশা। সে জানে তাকে এই বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করতে হবে। জেসপারের রক্তাভ চোখগুলো সংকল্পে জেগে ওঠে। সে এবার আর থামবে না। তাকে এই পাহাড়ের কোণ থেকে বেরিয়ে আসতে হবে। সে জানে ফিওনার জন্য তার প্রেম আর ভালোবাসা তার বড় শক্তি। অবশেষে জেসপার একটি সিদ্ধান্তে পৌঁছালো। সে জানে এভাবে খুঁজে পাওয়া সম্ভব না। সে দ্রুত ল্যাবে গেল, যেখানে সে কিছু করার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ তার মনে ফিওনার গলার লকেটটির কথা মনে পড়ল, যেটা সে ফিওনাকে দিয়েছিল। এই লকেটটির মাধ্যমে ফিওনার অবস্থান জানা সম্ভব, কিন্তু কেবলমাত্র তখনই যখন ফিওনা লকেটটি পাথরে আঙুল স্পর্শ করবে। জেসপার ল্যাবের দিকে দ্রুত পা বাড়ায়। তার হৃদয়ে আশার একটি নতুন আলো জ্বলে ওঠে। সে জানে ফিওনা যদি সত্যিই লকেটটি স্পর্শ করে থাকে তাহলে সে তার অবস্থান শনাক্ত করতে পারবে। ল্যাবে পৌঁছানোর পর সে দ্রুত লকেটটির প্রযুক্তিগত দিকটি খতিয়ে দেখতে লাগলো। অভ্যন্তরে থাকা ডিভাইসটি চালু করতে গিয়ে জেসপার তার মনের আশা সঞ্চার করে। সে লকেটের ফাংশনগুলো পরীক্ষা করতে থাকে। তার মুখে একটি উজ্জ্বল আশা দেখা দেয়। ফিওনার জন্য তার ভালোবাসা তাকে এই বিপজ্জনক পরিস্থিতির মোকাবেলা করতে বাধ্য করছে। তোমাকে খুঁজে বের করবই আমি, হামিংবার্ড। সে নিজের মনে প্রতিজ্ঞা করে, তোমার কোনো বিপদ হলে আমি সেটা সহ্য করতে পারবো না। সুতরাং প্রস্তুতি সম্পন্ন করে জেসপার লকেটটি সক্রিয়করণের জন্য প্রস্তুত হলো। আশা করে যে ফিওনা শীঘ্রই লকেটের পাথর স্পর্শ করবে আর সে তার অবস্থান খুঁজে পাবে। জেসপার যখন ল্যাবের ডিভাইসের স্ক্রিন ইরর লেখা দেখে তখন তার হৃদয়ে এক বিষণ্ণতা নেমে এলো। ফিওনা একবারের জন্য লকেটের পাথর স্পর্শ করেনি। এটা তো তার জন্য একমাত্র আশা ছিল। মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কোথায় থাকতে পারে ফিওনা? তার কি কোনো বিপদ হয়েছে? অসহ্য হতাশায় ভেঙে পড়ে জেসপার।
ল্যাবের সবকিছু উল্টে পাল্টে দিতে শুরু করে। কম্পিউটার স্ক্রিনগুলো, গবেষণার উপকরণ, এমনকি যন্ত্রপাতিগুলো সবকিছু ভাঙচুর করতে লাগলো। তার চিৎকারগুলো ল্যাবের দেওয়ালগুলোকে প্রতিধ্বনিত করে। কেন তুমি লকেট স্পর্শ করছো না? হামিংবার্ড কোথায়? তুমি কিভাবে আছো? ল্যাবের মাঝে এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক পরিবেশ তৈরি হলো। সমস্ত প্রযুক্তি শোকরূপে সে যেন নিজের ভেতরের ক্রোধকে বাইরের জগতে প্রতিফলন করছিল। প্রিয় মানুষটির জন্য সে নিজের সম্পূর্ণভাবে বিলীন করে দিতে চাইছিল, কিন্তু যতই সে ধ্বংসাত্মক আচরণ করুক, ফিওনার জন্য তার ভালোবাসা তাকে বাধা দিচ্ছিল। এভাবে কিছুই হবে না। সে নিজের মনকে বোঝালো, জেসপার শান্ত হ, তোকে এই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ফিওনাকে খুঁজে বের করতে হবে, তাকে বাঁচাতে হবে। একটু শান্ত হয়ে জেসপার 1 মিনিটের জন্য থেমে গেল। গা থেকে রাগের উত্তাপ বের করতে সে চোখ বন্ধ করলো। ধীরে ধীরে সে ল্যাবের গ্লাসের দেওয়ালের দিকে তাকিয়ে থাকলো, যেন তার ভেতর থেকে অন্য কোনো জগতের দিকে তাকাচ্ছে। সে জানে তাকে নতুনভাবে চিন্তা করতে হবে। অবশেষে জয় প্রতিজ্ঞা করলো, আমি তোমাকে খুঁজে বের করবো হামিংবার্ড। আমি কোনোভাবে তোমাকে আমার কাছ থেকে হারিয়ে যেতে দেব না। এখন ভাঙা যন্ত্রপাতির গুলোর মাঝে দাঁড়িয়ে জেসপার তার চিন্তা পরিষ্কার করতে লাগলো। ফিওনার অবস্থান শনাক্ত করতে কিছু নতুন উপায় বের করার চেষ্টা করবে, কারণ সে জানে এই যুদ্ধ তার জন্য শেষ নয়, বরং এটি নতুন একটি শুরু।